আজ দক্ষিণ কলকাতার আরেকটা পূজা পরিক্রমা নিয়ে চলে আসলাম। উত্তর কলকাতার প্রথম এবং দ্বিতীয় পর্ব এবং দক্ষিণ কলকাতার প্রথম পর্ব অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। যদি না দেখে থাকেন তাহলে আগে সেটা দেখে নেবেন। প্রত্যেকটা পুজো আপনারা কোথা থেকে শুরু করবেন, কিভাবে একটা পুজো থেকে আরেকটা পুজোয় যাবেন, আর পুজোগুলোর থিমই বা কী রয়েছে সব কিছু আমার ভিডিওগুলোয় বলা থাকে। তাই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অবশ্যই দেখবেন পুরো জিনিসটা ভালো করে জানার জন্য। দক্ষিণ কলকাতার প্রথম পর্বে রবীন্দ্র সরোবর থেকে শুরু করে আমি ঢাকুরিয়া পর্যন্ত পূজা পরিক্রমা আপনাদের দেখিয়েছিলাম। এই দ্বিতীয় পর্বে আমি পূজা পরিক্রমা দেখাবো দক্ষিণ কলকাতার আরেকটা অংশে। এবারে আমি পূজা পরিক্রমা শুরু করেছিলাম খিদিরপুর থেকে। খিদিরপুরের পুজোগুলো অন্যান্যবার দেখা হয় না, তাই এবছর খিদিরপুরের পুজোগুলো দিয়েই পূজা পরিক্রমা শুরু করলাম। খিদিরপুর আপনারা আপনার নিকটবর্তী জায়গা থেকে বাসে করে অথবা চক্র রেলে ট্রেনের মাধ্যমে পৌঁছতে পারেন। বাস স্টপ থেকে নেমেই প্রথমে ডান দিকে দেখে নিন খিদিরপুর 25 পল্লীর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিমটার নাম ছিল শৈলী। বহু প্রচলিত ওয়ার্ল্ডলি আর্টকে কেন্দ্র করে এই পূজা মণ্ডপ তৈরি হয়েছিল। আগেকার দিনে গুহার গায়ে এই চিত্র দেখা যেত, আর সেই চিত্রকে আমরা ওয়ার্ল্ডলি আর্ট নামে জানি। মণ্ডপটির প্রত্যেকটি অংশে আপনারা এই চিত্র দেখতে পাবেন, আর তার সাথে মাতৃপ্রতিমার রূপও এখানে ছিল খুবই সুন্দর। এই পূজা মণ্ডপ খুব ভালোভাবে দর্শন করার পর পরবর্তী পূজা মণ্ডপের দিকে আমরা এগিয়ে যাব। যেখান থেকে আপনারা এক্সিট নেবেন তার থেকে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন খিদিরপুর 74 পল্লীর পূজা মণ্ডপে। এখানকার এবছরের থিম ছিল কালের কলিকাতা। কলকাতায় 1800-1900 শতকে যে বাবু মশাইরা ছিলেন তারা শুধু ধনীই ছিলেন না, সঙ্গে ছিলেন অভিজাত এবং সংস্কৃতি প্রেমিক। প্রত্যেকটা আচার অনুষ্ঠান তাদের গৃহে খুব আড়ম্বর এবং জাঁকজমকপূর্ণভাবে পালন করা হতো। সেই চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এক ধনী পরিবারের দুর্গাপুজোকে এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরের অংশটা তৎকালীন এক জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো মণ্ডপটা খুব ভালো করে দর্শন করে মাতৃপ্রতিমার অপরূপ রূপ এখানে দর্শন করুন। মায়ের রূপও এখানে তৎকালীন জমিদার বাড়ির এক দুর্গা মায়ের মতোই দেখতে লাগছিল। যখন আমি এখানে পৌঁছেছিলাম নবমীর পূজা চলছিল, তাই কিছুক্ষণ সেই পূজা দর্শন করে তারপর আমি পরবর্তী মণ্ডপের দিকে গেলাম। দক্ষিণ কলকাতার এই পুজো পরিক্রমাটা আমি একটু সকাল সকাল করেই শুরু করেছিলাম, না হলে সব পুজো মণ্ডপগুলো আপনাদের দেখানো সম্ভব হতো না। আপনারা যদি দেখেন অবশ্যই কিন্তু এগুলো বিকালের দিকে দেখবেন, তাহলে আলোর খেলায় সেগুলো আরও ভালো লাগবে। এই পূজা মণ্ডপ দেখার পর রাস্তাটা পেরিয়ে আপনাদের পৌঁছতে হবে অন্যদিকে। তারপর কিছুটা হাঁটলেই পরবর্তী পূজা মণ্ডপে আপনারা পৌঁছে যাবেন। এই পূজা মণ্ডপটা ছিল খিদিরপুর যুবক সংঘের পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল রঙ্গমঞ্চ। জীবনটা সত্যিই একটা রঙ্গমঞ্চের মতো, যেখানে আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে সেই রঙ্গমঞ্চে প্রদর্শন করে চলেছি। সেই জিনিসটাই পূজা মণ্ডপে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই পূজা মণ্ডপ দেখার পর এক্সিট গেট দিয়ে বেরিয়ে ডান দিকে চলে যান। ডান দিকে গেলেই প্রথম যে পূজা মণ্ডপটা আপনারা দেখতে পাবেন সেটা হলো খিদিরপুর 75 পল্লীর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল স্বর্গরাজ্য। মানুষের মৃত্যুতে যেরকম শোক সভা বা স্মরণ সভার আয়োজন করা হয়, সেরকম গাছের মৃত্যু হলো একটা রাষ্ট্রীয় শোক। সেই জিনিসটাকেই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মণ্ডপ দেখা হয়ে গেলে যে রাস্তা দিয়ে আপনারা গিয়েছিলেন সেই রাস্তা দিয়েই সোজা ফিরে আসতে হবে, তাহলে আপনারা পৌঁছে যাবেন পরবর্তী পূজা মণ্ডপ খিদিরপুর পল্লী শারদীয়ার পূজা মণ্ডপে। এখানকার এবছরের থিম ছিল মুখা। মুখা বলতে দিনাজপুরের এক মুখোশ শিল্পকলাকে বোঝানো হয়েছে। দিনাজপুরের ঐতিহ্য, পরম্পরা এবং শিল্পকর্মের এক অন্যতম নিদর্শন হলো এই মুখা। পুরো পূজা মণ্ডপটা বিভিন্ন ধরনের মুখোশের চিত্রের আদলে সাজানো হয়েছে। মানুষের বিশ্বাস যে দেবদেবীরা এই মুখোশ পরেই আবির্ভূত হবেন এবং অশুভের বিনাশ ঘটাবেন। মণ্ডপটা খুব ভালো করে দর্শন করা হয়ে গেলে এখানকার মাতৃপ্রতিমার অপরূপ রূপ দর্শন করুন। মাতৃপ্রতিমা ওখানে ছিলেন ভীষণই সুন্দর।
এই পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা খুব ভালো করে দর্শন করার পর এবার আপনাদের যেতে হবে পরবর্তী পূজা মণ্ডপে। যে রাস্তা ধরে আপনারা এসেছেন এই পূজা মণ্ডপে, সেখান থেকেই আপনাদের সোজাই হাঁটতে হবে, মানে যে দিক থেকে এসেছিলেন সেই রাস্তা ধরেই সোজা হাঁটতে হবে, তাহলেই পরবর্তী পূজা মণ্ডপে আপনারা পৌঁছে যাবেন। এর পরবর্তী পূজা মণ্ডপ ছিল খিদিরপুর উদয়ন। এখানকার এবছরের থিম ছিল জল সংকট। এখানে গেলে এই বাড়িগুলো যে আসল বাড়ি না পূজা মণ্ডপ আপনারা বুঝতেই পারবেন না। জল সংকট এবং জলের অপচয়কে কেন্দ্র করে এই পূজা মণ্ডপ গড়ে উঠেছে। আজকের দিনে এই ভাবনা কিন্তু সত্যি সবারই থাকা দরকার। আর এখানকার মাতৃ প্রতিমাও ছিল খুবই সুন্দর। এই পূজা মণ্ডপ দেখে বেরিয়ে প্রথমে মা দিকে এবং তারপর সোজা হাঁটলে আপনারা খিদিরপুরের মেন রোডে পৌঁছে যাবেন। সেখান থেকে বাসে বা অটো করে আপনাদের পৌঁছতে হবে তারাতলা মেট্রো স্টেশনের কাছে, বা এখানের আরেকটা ল্যান্ডমার্ক হলো অজন্তা সিনেমা হল। বাস থেকে নেমে আপনাদের প্রথমে যেতে হবে বাঁ দিকে, তারপর আরেকটা ক্রসিং পড়বে। ক্রসিংটা পেরোলেই আপনারা পৌঁছে যাবেন বেহালা 29 পল্লীর পূজা মণ্ডপে। এখানকার এবছরের থিম ছিল মোক্ষপট, অর্থাৎ মোক্ষ লাভের পথ। সাপ এবং সিঁড়ি খেলাকে কেন্দ্র করেই এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছিল। এই পূজা মণ্ডপ খুব ভালো করে দর্শন করার পর যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন সেখান দিয়ে সোজা আপনাদের এগিয়ে যেতে হবে। এর পরবর্তী পূজা মণ্ডপ ছিল বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল তক্ষণ। তক্ষণ কথার অর্থ হলো খোদাই করা। খোদাই করা বা খোদাই শিল্পের মাধ্যমে আমরা পুরনো দিনের অনেক জিনিসপত্রের ব্যাপারে জানতে পারি। তাই এটি প্রাচীন ভারতের ইতিহাসের সম্বন্ধে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। বেহালায় অনেকবারই আসি, কিন্তু এই পূজা মণ্ডপটা কোনোবার দেখা হয়নি। এবছর এই পূজা মণ্ডপটার নাম শুনেই এখানে এসেছিলাম, তা এসে একদমই হতাশ হয়নি। মণ্ডপটা ভীষণই সুন্দরভাবে ওনারা সাজিয়ে তুলেছেন। মণ্ডপের ভিতরে বিভিন্ন দেবদেবীর খোদাই করা চিত্র ওনারা ফুটিয়ে তুলেছেন, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। মণ্ডপের সঙ্গে একদমই সামঞ্জস্যপূর্ণ ছিল এখানকার মাতৃ প্রতিমা। পুরো যেন মনে হচ্ছে কোনো পাথর বা কাঠের ওপর খোদাই করে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, যেটা মণ্ডপের থিমের সাথে একেবারেই মানিয়ে গিয়েছিল। খুবই সুন্দর পূজা মণ্ডপ আর এই অপরূপ মাতৃ প্রতিমা দর্শন করার পর এবার আপনাদের পৌঁছতে হবে মূল বেহালার দিকে। যে রাস্তাটা মণ্ডপের বাইরে দিয়ে যাচ্ছে সেখান দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটলে আপনারা পৌঁছে যাবেন পরবর্তী পূজা মণ্ডপ বেহালা বুড়ো শিবতলার পূজা মণ্ডপে। নিউ আলিপুরগামী অটোতেও এই রাস্তাটা আপনারা আসতে পারেন আর এই পূজা মণ্ডপ দর্শন করতে পারেন। যারা সুরুচি সঙ্গের পূজা মণ্ডপ দেখতে আসবেন তাদের এই পূজা মণ্ডপ খুবই কাছে পড়বে। অটো করে বা পায়ে হেঁটেও আপনারা চলে আসতে পারেন। এখানকার এবছরের থিম ছিল জল, জঙ্গল, জমি এবং জীবন। প্রত্যেকটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রত্যেকের জীবনে জল, জমি এবং জঙ্গল বা গাছের যে গুরুত্ব, তাই এই পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই পূজা মণ্ডপ খুব ভালোভাবে দর্শন করুন আর এখানকার মাতৃ প্রতিমাও আপনারা দর্শন করে নিন। এবার মণ্ডপের বাইরে থেকে অটো ধরে আপনাদের পৌঁছতে হবে বেহালা নতুন দল। বেহালা নতুন দলের এবছরের থিম ছিল শিবানী ধাম। বহু সুপ্রাচীন এক রাজপ্রাসাদ এবং তার সামনে গড়ে ওঠা এক মন্দিরকে কেন্দ্র করে এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। তৎকালীন সময়ে রাজা রাজকিশোর সিংহ সুদূর বুন্দেলখণ্ড থেকে এসে বাংলার উত্তরাঞ্চলে একটি স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করলেও তা সম্পূর্ণ করতে পারেননি। তার পুত্র বীর সিংহের আমলে এই প্রাসাদটি সম্পূর্ণ হয়েছিল। তারা বংশগতভাবে ভগবান শিবের উপাসক ছিলেন বলে রানীর আগ্রহে তিনি একটি বিশাল শিবমূর্তির প্রতিষ্ঠাও করেছিলেন। পরবর্তীকালে তাদের ইষ্টদেবী মা শিবানীর স্বপ্নাদেশ পেয়ে সেই শিবমূর্তির সামনেই রাজা মাতৃমূর্তির এক মন্দির প্রতিস্থাপন করেছিলেন। মা দুর্গার নাম এখানে মা শিবানী হওয়ায় এই পুরো জায়গাটার নাম ধীরে ধীরে প্রচলিত হয়ে যায় শিবানী ধাম। এখনও দুর্গাপুজোর সময় এখানে খুব আড়ম্বরপূর্ণভাবেই দুর্গাপুজো উদযাপন করা হয়। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন
যেটা আপনাদের দেখতে অবশ্যই খুবই ভালো লাগবে। নতুন দল পূজা মণ্ডপ থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন বেহালা ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপে। ওখানকার এবছরের থিম ছিল নবান্ন। নবান্ন অর্থে বোঝায় নতুন ফসল কাটার সময়, আর সেই নতুন ফসল কাটার সময়তেই মাঝে মাঝে পঙ্গপাল এর আবির্ভাব ঘটে, যারা সেই সমস্ত ফসলকে নষ্ট করে মানুষের অনেক ক্ষতি করে থাকেন। এখানকার পূজা মণ্ডপটার অন্তর্নিহিত অর্থে সেই জিনিসটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। অনেক মানুষেরাও এরকম পঙ্গপালের মতোই ছিলেন, যারা মানুষের সব কিছু গ্রহণ করে নিয়ে মানুষের অনেক ক্ষতি করতেন, আর সেই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতেন মহিলারা। আর মহিলারা সেই ক্ষতির মধ্যে দিয়ে কি করে এগিয়ে যেতেন সেইটাই এই পূজা মণ্ডপে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বেশ ভিন্ন ধরনের কনসেপ্ট হওয়ায় অনেকেরই এই মণ্ডপটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। পুরো মণ্ডপটা খুব ভালো করে দর্শন করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাতৃপ্রতিমার রূপ এখানে চিরাচরিত মা দুর্গার মতো ছিল না। এই পূজা মণ্ডপটা আমি মাস আর্টের প্রিভিউ শোয়ের সময় দেখেছিলাম, তাই কিছুটা কাজ এখানে ইনকমপ্লিট ছিল। মায়ের 4 সন্তান এখানে 4 নারীর রূপেই এক প্রতীকী অর্থ বহন করছে। প্রত্যেক বছরের মতোই এবছরেও বেহালা ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপটা ছিল অসাধারণ। এই পূজা মণ্ডপ দেখার পর এক্সিট গেট দিয়ে বেরিয়ে একটুখানি হেঁটে দেখে নিন পরবর্তী পূজা মণ্ডপ বেহালা নূতন সংঘের পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল একটি সহজ পুজো। এবারে ওনারা থিমের খুব একটা কিছু করেননি, খুব ছোট্ট এবং একটি সুন্দর পূজা মণ্ডপ ওনারা তৈরি করেছিলেন, আর তার সাথে সাবেকি মাতৃপ্রতিমা ছিল এখানে খুবই সুন্দর। এই পূজা মণ্ডপ দেখার পর রাস্তাটা পেরিয়ে আপনাদের আরও 2টো পূজা মণ্ডপ দেখতে হবে। প্রথমেই দেখে নিন বেহালা দেবদারু ফটক এর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল 10 ফুট বাই 10 ফুট। 10 ফুট বাই 10 ফুটের এইরকম ছোট ছোট ঘরগুলোতে অনেকের সারা জীবন কেটে যায়। তাদের স্বপ্ন এবং তাদের জীবন সব কিছুই এই ছোট ছোট ঘরগুলোতেই তৈরি হয়। তাদেরকে কেন্দ্র করেই এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। এই পূজা মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দর্শন করার পর যে রাস্তা দিয়ে আপনারা এক্সিট নেবেন সেখান থেকে আপনাদের বেশ কিছুটা হাঁটতে হবে। প্রায় 10 মিনিট হাঁটার পর আপনারা পৌঁছে যাবেন পরবর্তী পূজা মণ্ডপ বেহালা ক্লাব এর পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটা একটু ভেতরে হওয়ায় অনেকেই এটা মিস করে যান, তবে আমি বলবো এটা অবশ্যই কিন্তু দেখবেন। এখানকার এবছরের থিম ছিল মন চাষ। কলকাতার মানুষের ঘুম ভাঙে 1 কাপ চায়ে চুমুক দিয়ে, আর সেই চায়ের দোকান থেকে শুরু হয় মানুষের আড্ডা। এই আড্ডাকে কেন্দ্র করেই এই পূজা মণ্ডপ গঠিত হয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশে শব্দধ্বনি এবং চিত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের আড্ডার কথা দেখানো হয়েছে, যেটা ছাড়া বাঙালির জীবন একেবারেই অচল। আড্ডার মাধ্যমে মানুষ তার জীবনের সমস্ত ভারকে হালকা করে ফেলতে পারে। শহরের অলিগলি হোক চায়ের দোকান কিংবা কলেজের ক্যান্টিন, সব জায়গাতেই যেখানে বন্ধুরা একত্রিত হন সেখানে কিছুটা আড্ডা চলতেই থাকে। মণ্ডপের বিভিন্ন অংশে সেই নস্টালজিক ভাব আপনারা আবার ফিরে পেতে চলেছেন। এই মণ্ডপটা অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো করে দর্শন করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই পূজা মণ্ডপ এবং অপরূপ মাতৃপ্রতিমা দর্শন করার পর আপনাদের এবার মেন রোডে ফিরে আসতে হবে। মেন রোডে ফিরে এসে প্রথমেই অটো ধরে পৌঁছে যান শখের বাজার। শখের বাজারে নেমে বাঁদিকেই দেখে নিতে হবে বরিশা ক্লাব এর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল শূন্য পৃথিবী। বেশ কিছু সময় আগে যখন টেলিভিশন বা মোবাইল ফোন আমাদের কাছে ছিল না, তখন আমাদের বিনোদনের এক মাধ্যম ছিল এই সার্কাস, যা আজকের দিনে ধীরে ধীরে উঠে যেতে বসেছে। সেই শিল্পকে কেন্দ্র করেই এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। সার্কাস উঠে যাওয়ার কারণেই তার সাথে জড়িত মানুষদের জীবন হয়ে উঠেছে শূন্য। বেশ কিছু মানুষের কর্মসংস্থান ছিল এই সার্কাস, যা আজকের দিনে একেবারে দেখাই যায় না।
যদিও বা কোথাও বসে, সেখানে মানুষজনের আনাগোনা একেবারেই লক্ষ্য করা যায় না। পুরো মণ্ডপটা সেই সমস্ত মানুষের জীবন এবং কষ্টের কথা ফুটিয়ে তুলেছে। তাই আমাদের অবশ্যই উচিত সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং একবার হলেও তাদের এই সার্কাস দেখতে যাওয়া। এখানকার এই এত সুন্দর কনসেপ্ট এবং অপরূপ মাতৃপ্রতিমা খুব ভালো করে আপনারা দর্শন করবেন। এই পূজা মণ্ডপ দর্শন করার পর আবার আপনারা মেন রোডে ফিরে আসুন। তারপর রাস্তাটা পেরিয়ে দেখে নিতে পারেন বড়িশা সর্বজনীনের পূজা মণ্ডপ। আমার এবছর বড়িশা সর্বজনীন আর দেখা হয়নি। আমি একেবারে চলে গিয়েছিলাম ঠাকুরপুকুর এসবি পার্কে। এখান থেকেই আপনাদের অটো ধরতে হবে বা বাসে করে পৌঁছতে হবে ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন এর পূজা মণ্ডপ। রাস্তার একদম ওপরেই এই পূজা মণ্ডপটা তৈরি হয়। এখানকার এবছরের থিম ছিল প্রত্নকথা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে কেন্দ্র করে এই পূজা মণ্ডপ গঠিত হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের কাছে মোগলমারি বলে একটি জায়গা রয়েছে, যেখানে এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের চিত্রগুলো পাওয়া গিয়েছিল। সেই চিত্রগুলোর ওপর বেস করেই এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। সেই এক্সকাভেশনটা এখনও চলছে এবং সেটি পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। এই জিনিসটার ব্যাপারে আমার একেবারেই কোনো ধারণা ছিল না, যেটা আমি ওখানে গিয়ে পেয়েছিলাম। ওখানে খনন কার্যের মাধ্যমে যে বৌদ্ধিক মনেস্ট্রিটা খুঁজে পাওয়া গিয়েছিল, তার থেকে পাওয়া বিভিন্ন চিত্রকে এখানে প্রতীকী রূপ দেওয়া হয়েছে, যেটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর মাতৃপ্রতিমা এখানে মণ্ডপের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। পুরো যেন মনে হচ্ছে মাটি খুঁড়েই এই মা দুর্গার মূর্তি আবিষ্কার করা হয়েছে। আমাদের নিজেদের রাজ্যের এত কাছে এরকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনও আবিষ্কার হচ্ছে, এই জিনিসটা জানতে পেরে খুবই ভালো লাগলো। পরবর্তীকালে এই ব্যাপারে আরও জানার আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয়েছিল। এই পূজা মণ্ডপ দেখার পর আপনাদের পৌঁছতে হবে ঠাকুরপুকুর 3A বাস স্টপ। 3A বাস স্টপ থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, সেখান দিয়ে গেলেই একটা অটো ধরে আপনাদের প্রথমে পৌঁছতে হবে কবরডাঙ্গা। কবরডাঙ্গা থেকে আবার একটা অটো ধরে পৌঁছতে পারবেন হরিদেবপুর। হরিদেবপুর পৌঁছে প্রথম যে পূজা মণ্ডপটা আপনারা দেখে নেবেন, সেটা হলো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল টানা বানা। বিভিন্ন ধরনের সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই শাড়িগুলোর তৈরির মাধ্যমে। এই শাড়ি তৈরির ব্যাপারেই এই পূজা মণ্ডপটা গঠিত হয়েছে। খুব সুন্দর এই পূজা মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দর্শন করার পর যেখান থেকে আপনারা এক্সিট নেবেন, তারপর বাঁদিকে আপনাদের কিছুটা হাঁটতে হবে। তাহলে আপনারা পৌঁছে যাবেন হরিদেবপুর আদর্শ সমিতির পূজা মণ্ডপে। এখানকার এই বছরের থিম ছিল বিলাসী। কলকাতার বাবু মশাইদের বিলাসিতার চিত্রই এই পূজা মণ্ডপ ফুটিয়ে তুলেছে। তখনকার তাদের জীবনে বিলাসিতার কোনো অভাব ছিল না। অত্যধিক অর্থ থাকার কারণে তারা প্রত্যেকটা জিনিসেই খুব আড়ম্বর এবং বিলাসিতা প্রদর্শন করতেন। তার সেই চিত্রকেই এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানকার মাতৃপ্রতিমার রূপও ছিল খুবই সুন্দর। এই পূজা মণ্ডপ দেখার পর আবার হরিদেবপুর মেন রোডে আপনাদের ফিরে আসতে হবে বাকি পূজা মণ্ডপগুলো দেখার জন্য। হরিদেবপুরের মেন রোডে ফিরে এসে পরবর্তী যে পূজা মণ্ডপ আমরা দেখে নেব, সেটা হলো হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব এর পূজা মণ্ডপ। জাপানি কিনসুগি আর্টকে কেন্দ্র করে এই পূজা মণ্ডপ গঠিত হয়েছে, যেখানে ভেঙে যাওয়া জিনিসপত্রকে খুব সুন্দর একটা রূপ দান করা হয় এই আর্টের মাধ্যমে। ভেঙে যাওয়া জিনিসগুলোকে একেবারে ফেলে না দিয়ে সেগুলোকে আরও সুন্দর করে তোলে এই আর্ট। এর অন্তর্নিহিত অর্থ এটাই বোঝায় যে ভেঙে যাওয়াই কিন্তু সব কিছুর শেষ নয়, সেটা একটা নতুন কিছুর সূত্রপাত হতে পারে। এখানকার অপরূপ মাতৃপ্রতিমা আপনারা দর্শন করুন আর পরবর্তী মণ্ডপ এর দিকে এগিয়ে যান। এই মণ্ডপ দেখে বেরিয়েই আপনারা পৌঁছবেন মেন রোডে। মেন রোডে পৌঁছে বাঁদিকে গিয়ে প্রথমেই দেখে নিন হরিদেবপুর অজেয় সংহতির পূজা মণ্ডপ। হরিদেবপুরের এক বিখ্যাত পূজা মণ্ডপ হলো এই অজেয় সংহতি। এখানকার এবছরের থিম ছিল সর্বং সহা।
আগেকার দিনে পুরুষেরা বাড়ির বাইরের কাজ করতেন আর মহিলারা বাড়ি সামলাতেন, কিন্তু এখনকার দিনে সেটা আর প্রচলিত নয়। বাড়ির পুরুষের মতোই মহিলারাও বাড়ির বাইরে বেরিয়ে বিভিন্ন কর্মে তাদের যোগদান করে চলেছেন। সেই মহিলা শ্রমিকদের কেন্দ্র করেই এই পূজামণ্ডপ তৈরি হয়েছে। প্রত্যেকটা মহিলার জীবনই একটা সংগ্রামের মতো। যিনি বাড়িতে রয়েছেন, অর্থাৎ যিনি হাউসওয়াইফ, তার জীবনেও যেরকম সংগ্রাম রয়েছে তার বাড়িটাকে গুছিয়ে রাখা এবং বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা, সেরকমই যিনি বাইরে কাজ করেছেন তারও উদ্দেশ্য হলো তার সন্তানের জন্য একটু অন্ন সংস্থান করা। পুরো পূজা মণ্ডপটা সেই নারী জাতিকে কেন্দ্র করেই গঠিত হয়েছে, যারা তাদের জীবনের সংগ্রামের মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করে থাকেন। মা দুর্গার রূপও এখানে ছিল ভীষণই সুন্দর। এই খুব সুন্দর পূজা মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দর্শন করার পর আবার মেন রোডে ফিরে আসুন এবং একদম পাশেই বাঁদিকে দেখে নিন হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব এর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল সময়ের ফ্রেমে মা। বাংলা চলচ্চিত্রে যেরকম পুরুষ চরিত্রের ভূমিকা রয়েছে, সেরকম মহিলা চরিত্রেরও একইভাবে ভূমিকা রয়েছে। প্রত্যেকটা চলচ্চিত্র এক মহিলা চরিত্র ছাড়া অসম্পূর্ণ, সেইটাই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃপ্রতিমার রূপ এখানেও ছিল খুবই সুন্দর। এই পূজা মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দর্শন করার পর আপনাদের রাস্তাটা পেরিয়ে পরবর্তী পূজা মণ্ডপ দেখে নিতে হবে। এর পরবর্তী পূজা মণ্ডপ হলো হরিদেবপুরের সবচেয়ে ভালো এবছরের পূজা মণ্ডপ। সেটা ছিল হরিদেবপুর 41 পল্লীর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল সোপান। যন্ত্রাংশ এবং আলোকরশ্মির যুগ্ম ব্যবহারে এই পূজা মণ্ডপ হয়ে উঠেছিল এক কথায় অসাধারণ। পুতুল নাচ থেকে শুরু করে রোবটের বিভিন্ন কার্যকলাপ সবকিছুই এই পূজা মণ্ডপে স্থান পেয়েছিল। পুতুল নাচ যেরকম আগেকার দিনে খুবই প্রচলিত ছিল এবং আস্তে আস্তে সেই পুতুল নাচ উঠে যেতে বসেছে, আর আমাদের জীবন ঘিরে নিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই পুরো জিনিসটা খুব ভালোভাবে এই পূজা মণ্ডপে দর্শন করানো হয়েছে। মায়ের অপরূপ রূপ এখানে এক কথায় ছিল অসাধারণ। মা এবং মায়ের 4 সন্তান এখানেও পুতুল নাচের আদলে রয়েছেন, যাদের হাতে বাঁধা রয়েছে পুতুল নাচের দড়ি। এই পূজা মণ্ডপে অসংখ্য ঘড়ি রয়েছে, যেগুলো সময়কে দর্শন করাচ্ছে এবং সেই সময় ধীরে ধীরে এগিয়ে চলেছে, যেখানে মানুষের জীবন পরিবর্তিত হচ্ছে বিভিন্নভাবে। মণ্ডপের একদম মাঝখানে এই বিশাল আকার রোবট রয়েছে, যেটি এক প্রতীকী অর্থ বোঝাচ্ছে সেটি কিভাবে মানুষের জীবনকে কন্ট্রোল করছে। এই পূজা মণ্ডপ কিন্তু এক বাস্তব রূপকে ফুটিয়ে তুলেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। এই পূজা মণ্ডপ দেখার পর অটো ধরে চলে আসুন টালিগঞ্জ মেট্রো স্টেশন বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের কাছে। তারপর রাস্তাটা পেরিয়ে গড়িয়া বা নাকতলাগামী বাসে করে উঠে প্রথমেই দেখে নিন নাকতলা উদয়ন সংঘের পূজা মণ্ডপ। এখানকার এই বছরের থিম ছিল অর্পণ। অর্পণ ছাড়া প্রত্যেকটা পুজোই অসম্পূর্ণ, তাই এখানে সেই পুজোকে কেন্দ্র করেই এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গোত্রের নাম লেখা রয়েছে, কারণ গোত্র ছাড়াও পুজো অসম্পূর্ণ থেকে যায়। এই পূজা মণ্ডপটাও আমি প্রিভিউ শোতে দেখেছিলাম, তখন কিছুটা কাজ অসম্পূর্ণ ছিল। আশা করি পরবর্তীকালে আপনারা যখন গেছেন তখন পুরো কাজই সম্পূর্ণ দেখতে পেয়েছেন। মণ্ডপের বাইরের অংশে তখন শিল্পী লেখায় ব্যস্ত ছিলেন। এই সুন্দর হাতের লেখা দেখে একটা ছবি না তুলে পারলাম না। মণ্ডপের ভিতরে প্রবেশ করলে আপনারা এক অদ্ভুত দুনিয়াতে হারিয়ে যাবেন, যেখানে মা দুর্গা রয়েছেন এরকম একটা সাদা শঙ্খের ওপরে, আর ওপরে অনবরত ঘুরে চলেছে কিছু প্রদীপ। ভিতরের এই আলোকসজ্জা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সুন্দরভাবে এই পূজা মণ্ডপ এবং মাতৃপ্রতিমা আপনারা সময় নিয়ে দর্শন করুন।
এই পূজা মণ্ডপ দর্শন করার পর আবার মেন রোডে ফিরে এসে গড়িয়াগামী বাস বা অটো করে আপনাদের পৌঁছতে হবে গড়িয়াতে। গড়িয়াতে নেমে বাঁদিকের রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন পরবর্তী পূজা মণ্ডপে। দক্ষিণ কলকাতার এবছরের সবচেয়ে ভালো পূজা মণ্ডপ এইটাকে বলা যেতে পারে। এখানকার এবারের থিম ছিল নিগুড়ো। এই পূজা মণ্ডপ ছিল কেন্দুয়া শান্তি সংঘের পূজা মণ্ডপ। মণ্ডপের ভিতরের পরিবেশটা কথায় প্রকাশ করা সম্ভব নয়। আলোকরশ্মি এবং শব্দের ব্যবহারের ফলে ভিতরে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিলেন, যেটা আমার ভীষণই ভালো লেগেছিল। প্রত্যেকে যারা এই মণ্ডপে যাবেন ভিতরে গিয়ে এই মায়াবী পরিবেশে একেবারেই হারিয়ে যাবেন। পুরো কলকাতায় এরকম পূজা মণ্ডপ এবছর খুবই কম তৈরি হয়েছে, তাই এই পূজা মণ্ডপ কিন্তু একটা মাস্ট ভিজিট। এই পূজা মণ্ডপের ব্যাপারে বেশি কিছু বলার নেই, আপনাদের চলুন ভিডিওর মাধ্যমে পুরো পূজা মণ্ডপটা ঘুরে দেখাই। এখানকার অপরূপ মাতৃপ্রতিমা ছিলেন শূন্যে ভাসমান। এই অপরূপ মাতৃপ্রতিমা এবং মণ্ডপ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এই পূজা মণ্ডপ দেখা হয়ে গেলে মণ্ডপের বাইরে থেকেই বাস ধরুন, অথবা ডান দিকে কিছুটা হেঁটে ক্রসিংয়ে পৌঁছে সেখান থেকেও বাস ধরতে পারেন। পরবর্তী পূজা মণ্ডপ আমরা দেখে নেব বাঘাযতীনে। বাঘাযতীন ক্রসিংয়ে নেমে ডান দিকের রাস্তা দিয়ে গিয়ে প্রথমেই দেখে নিন মিলন সংঘের পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল লোকগাথা। লোকগাথা বলতে এখানে বহুরূপী শিল্পের এক নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। বহুরূপী কথার অর্থ হল বিভিন্ন ধরনের রূপ গ্রহণ করে সত্যিকারের মানুষেরা এই শিল্প প্রদর্শন করে থাকেন। বেশ সুন্দরভাবে ওনারা এই পূজা মণ্ডপ ফুটিয়ে তুলেছেন। এই পূজা মণ্ডপ দেখা হয়ে গেলে আপনারা পরবর্তী পূজা মণ্ডপের দিকে এগিয়ে যান। এরপর আমরা দেখে নেব এখানকার সবচেয়ে সুন্দর একটা পূজা মণ্ডপ, যেটা ছিল বাঘাযতীন তরুণ সংঘের পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল রাঙা ভরণ। লাল মাটির দেশ বলতে আমরা বুঝি বাঁকুড়া বা পুরুলিয়াকে, যেখানে টেরাকোটা বা পোড়ামাটির জিনিস খুবই বিখ্যাত। মাটিকে আগুনে পোড়ানোর মাধ্যমে এই লাল বর্ণ দেওয়া হয়। এই লাল বর্ণ মাটি বা রাঙা মাটিকে কেন্দ্র করেই এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের প্রত্যেকটা অংশে আলোকসজ্জার মাধ্যমে এক বাস্তব রূপ দেওয়া হয়েছে, যেন সত্যিকারেরই মনে হচ্ছে মাটির জিনিসকে পুড়িয়ে লাল বানানো হয়েছে। পুরো পূজা মণ্ডপটা আপনারা খুব ভালো করে ঘুরে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এত সুন্দর মণ্ডপ সজ্জার পর ভিতরে রয়েছেন অপরূপ মাতৃপ্রতিমা। মাও এখানে রাঙা বরণে সুসজ্জিত হয়েছেন। এই পূজা মণ্ডপ দেখা হয়ে গেলে পায়ে হেঁটে পৌঁছে যান সুলেখা মোড়। সুলেখা মোড় থেকে ডান দিকে আরও কিছুটা হাঁটলে অথবা বাসে কিংবা অটোয় পৌঁছে যেতে পারেন পরবর্তী পূজা মণ্ডপ সন্তোষপুর ত্রিকোণ পার্ক এর পূজা মণ্ডপ। এখানকার এবছরের থিম ছিল বিন্দু। পুরো মণ্ডপটায় আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন বিন্দু আকৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। বিন্দু কোনো কোনো ক্ষেত্রে বিরাম চিহ্নকেও বোঝায়, যেখান থেকে কোনো জিনিসের জানা বা অজানার শুরু হয়। এখানকার খুবই সুন্দর মণ্ডপ
এবং অপরূপ মাতৃ প্রতিমা আপনারা কিছুটা সময় নিয়ে দর্শন করুন। এই পূজা মণ্ডপ দেখে বেরিয়ে যেখান থেকে আপনারা এক্সিট নেবেন সেখান থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন পরবর্তী পূজা মণ্ডপ সন্তোষপুর এভিনিউ সাউথ এর পূজা মণ্ডপে। এখানকার এবছরের থিম ছিল সমষ্টি। যুদ্ধের আবহকে কেন্দ্র করে এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। দেশে দেশে যুদ্ধ বা ধর্মীয় যুদ্ধের মাঝখানেই মা এখানে এসেছেন শান্তির বার্তা বহন করতে। মাতৃপ্রতিমার অপরূপ রূপ এখানে আপনাকে সেই শান্তির বার্তাই দেবে। আর চারিদিকে দেখানো হয়েছে সাদা কাশফুল, যেখানে সাদা রং এক শান্তির প্রতীক হিসাবে চিহ্ন বহন করছে। এই পূজা মণ্ডপ দেখে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন পরবর্তী পূজা মণ্ডপ সন্তোষপুর লেক পল্লী। এই পূজা মণ্ডপ একদম সন্তোষপুর লেকের কাছেই অবস্থিত। এখানকার এবছরের থিম ছিল জলচিত্র। জল রং দিয়ে আঁকা বিভিন্ন চিত্রের মাধ্যমে এই পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই চিত্রগুলোর ওপর আলোকরশ্মির ব্যবহারের ফলে পূজা মণ্ডপটা সাধারণ হয়েও একেবারে অসাধারণ হয়ে উঠেছিল। প্রত্যেকটা জলছবি এখানে আলাদা আলাদা অর্থ বহন করছিল। পুরো পূজা মণ্ডপটা আপনারা অবশ্যই খুব ভালো করে ঘুরে দেখবেন। দক্ষিণ কলকাতার দ্বিতীয় পর্বের পূজা পরিক্রমার এটিই ছিল শেষ পুজো। এরপর আপনারা যাদবপুর পুলিশ স্টেশনের কাছে পূর্বাচল শক্তি সংঘ রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। আমার হাতের সময় না থাকায় সেটা আর দেখা হয়নি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভিডিওটা এতক্ষণ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।